আচ্ছা, তো আমরা তাহলে সবাই মনোযোগ দিই। আমরা লাস্ট ক্লাসে আমরা পরমাণু মডেল শুরু করেছিলাম। ওকে, তাদের পরমাণুর গঠন সম্পর্কিত পরমাণু মডেল আমরা 42 পৃষ্ঠায় আমরা থাকবো আমাদের বইয়ে। ওকে, তো এই যে পরমাণু মডেল, আমরা 3 প্রকার পরমাণু মডেলের কথা আমরা গত ক্লাসে আলাপ করেছি। হ্যালো, জি আপা, জি আপা, না আজকে যে ওই এক্সট্রা ক্লাস আসছে, সবাই অলরেডি ক্লাস শুরু করে সবাই আসছে আপা। ওই আচ্ছা ঠিক আছে, আপা ওই 5:30 ওই 5-7 মিনিটের আপ ডাউন করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা দেখেছিলাম একটা শিবু স্যারের বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এ কয়টা ফ্লোর দেখেছিলাম? 4, 5, 6, 7, 8টা ফ্লোর দেখেছিলাম। প্রথম ফ্লোরে আমরা একটাই মাত্র অ্যাপার্টমেন্ট দেখেছিলাম, সেটা হচ্ছে এস অ্যাপার্টমেন্ট। সেখানে একটাই মাত্র রুম এবং সেই রুমে 2 জন ঘুমাতে পারত। ওকে মালিয়া? আচ্ছা, মানে এদিকে চলে আসো, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। দ্বিতীয় ফ্লোরে 2টা অ্যাপার্টমেন্ট ছিল, এস আর পি। এস অ্যাপার্টমেন্ট 1 রুম 1 বেড, ঘুমাতে পারবে 2 জন। ওকে, ওইদিকে পি অ্যাপার্টমেন্টে 3 রুম 3 বেড, ঘুমাতে পারবে 6 জন। 3 রুম 3 বেড, ঘুমাতে পারবে 6 জন। আমরা শিখেছিলাম। আচ্ছা, মানে এটা আমাদের লাগবে, তো এই জন্য আমরা এটাকে মানে রিপিট আলোচনা করে সংক্ষেপে রিপিট করে রাখতেছি। থার্ড ফ্লোরে 3টা অ্যাপার্টমেন্ট দেখেছিলাম, প্রথমটা এস, দ্বিতীয়টা পি, তৃতীয়টা ডি। এসে 1 রুম 1 বেড, ঘুমাতে পারবে 2 জন। আসলে বোঝার চেষ্টা করবা, এটা আসলে বোঝার কিছু নাই, সিম্পল জিনিস। আর পিতে 3 রুম 3 বেড, ঘুমাতে পারবে 6 জন। ডিতে 5 রুম থাকে, কয় রুম? 5 রুম 5 বেড, ঘুমাতে পারবে 10 জন। কয়জন? 10 জন। এই টোটালি থার্ড ফ্লোরে 18 জন ঘুমাতে পারে, সেকেন্ড ফ্লোরে 8 জন, ফার্স্ট ফ্লোরে 2 জন। ফোর্থ ফ্লোরে কি আমরা দেখেছি এখানে 4টা পার্ট, কয়টা? 4টা। প্রথমটা এস এর মতন 1 রুম 1 বেড, ঘুমাতে পারে 2 জন। দ্বিতীয়টা পি, পি এর মতন 3 রুম 3 বেড, ঘুমাতে পারবে 6 জন। তৃতীয়টা ডি, 5 রুম 5 বেড, ঘুমাতে পারবে 10 জন। তৃতীয়টা এফ, 7 রুম 7 বেড, ঘুমাতে পারবে 14 জন। কয়জন? 14 জন। ইন টোটালি 32 জন ঘুমাতে পারে। কয়জন? 32 জন ঘুমাতে পারে। ওকে, আচ্ছা। ফিফথ ফ্লোরটা ছিল চতুর্থ ফ্লোরের মতোই, 4টা অ্যাপার্টমেন্ট এস বি ডি এফ। তার মানে এখানে 2 জন 6 জন 10 জন 14 জন, তার মানে 32 জন। জাস্ট লাইক ফোর্থ ফ্লোর। সিক্সথ ফ্লোরটা জাস্ট লাইক থার্ড ফ্লোর, এস বি ডি। তাহলে 2 জন 6 জন 10 জন, মানে 18 জন হবে। সেভেন্থ ফ্লোরটা লাইক 2 এর মতো, এস আর পি, 2 জন আর 6 জন, 8 জন। আর এইট ফ্লোরটা হচ্ছে এস অ্যাপার্টমেন্ট লাইক 1, প্রথম ফ্লোর, এবং সেখানে 2 জন। কথা ক্লিয়ার সবাই? তো এই ছিল হচ্ছে শিবু স্যারের বিল্ডিং। তো শিবু স্যার কি করেছিল? পুরো বিল্ডিংটার সাথে পরমাণুর একটা কম্পেয়ার করেছিল, তাই তো? কি কি কম্পেয়ার করেছিল? যে পুরো বিল্ডিংটা হচ্ছে হলো আমাদের কি তোমার পরমাণু। আচ্ছা, ভালো কথা। এরপরে বিল্ডিং এর ভিতর যে ফ্লোর ছিল, আমাদের পরমাণুর ভিতরে ফ্লোর থাকে, ফ্লোরগুলোকে আমরা শক্তি স্তর বলি। কি বলি? শক্তি স্তর বলি। ফ্লোরগুলোর ভিতরে যে তোমার অ্যাপার্টমেন্ট ছিল, সেই অ্যাপার্টমেন্ট গুলিকে আমরা পরমাণুর ক্ষেত্রে বলি উপশক্তি স্তর বা উপস্তর বলা হয়। ওকে, মানে শক্তিটা বা উপস্তর বললেও চলে। আচ্ছা, অ্যাপার্টমেন্টের ভিতরে যে রুমগুলো ছিল, সেই রুমগুলোকে আমরা আবার বলি অরবিটাল বলেছিলাম। কি বলেছিলাম? অরবিটাল। ওকে, রুমের ভিতরে যে মানুষগুলো ঘুমাতো, সেই অরবিটালের ভিতরে ইলেকট্রনগুলো ঘুমাতো। এই আমাদের কম্পেয়ারের জায়গা ছিল, তাই তো? আচ্ছা, এখন
এই যে সেটআপটা আমরা কাজে লাগাবো। এরপর আমরা কি করেছিলাম, আমরা পুরো পরমাণুর একটি বৃত্তাকার বিল্ডিং তৈরি করেছিলাম, পুরো পরমাণু, তাই না? আসো, প্রথম দ্বিতীয় তৃতীয় এই সেটআপ দিয়ে আমরা পুরো পরমাণুটার একটা বৃত্তাকার গঠন রেডি করেছিলাম। এই বৃত্তাকার গঠনে আমরা বলেছিলাম যে প্রথম স্তর পুরাটা কি, পুরাটাই অ্যাপার্টমেন্ট। দ্বিতীয় স্তরে দুইটা অ্যাপার্টমেন্ট, এস অ্যাপার্টমেন্ট, পি অ্যাপার্টমেন্ট, তাই তো? তৃতীয় স্তরে তিনটা অ্যাপার্টমেন্ট, এস, পি আর হচ্ছে ডি। তো পি তে আবার তিনটা থাকে, কয়টা থাকে? তিনটা থাকে। ডি তে থাকে হচ্ছে হলো পাঁচটা থাকে। এদের আবার সুন্দর সুন্দর নাম আছে, নামগুলো গতদিন বলি নাই, আজকে বলে দিচ্ছি। পি এক্স, পি ওয়াই, পি জেড। আবার ডি এরও সুন্দর সুন্দর নাম আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড লিখে দেব আমরা যারা জানি না, ডি এক্স জেড, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর ডি জেড স্কয়ার, ডি জেড স্কয়ার। আর এটা ছিল কি, এস, এটা ছিল কি, এস। কথাটা কি বুঝতে পারলাম? তো এই হচ্ছে একটা পরমাণু, গোলাকার বিল্ডিং ওয়ালা একটা পরমাণু। মানে গোলাকার বিল্ডিং এর সাথে আমরা সরাসরি পরমাণু কি করেছি, কম্পেয়ার করেছি, তাই না? এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। পি এক্স, পির তিনটা রূপ, পি এক্স, পি ওয়াই, পি জেড। না তার আগে থেকে জানেন তার আগে বলছি
আচ্ছা, তাহলে স্যার আমরা একটা গোলাকার বিল্ডিং আমরা সবাই লিখতে পারছি dxy dyz dxz dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, আর এটা হচ্ছে px qy pz মুখস্থ থাকবে আমরা এগুলো ক্লিয়ার। আচ্ছা, মানে আমরা কি করলাম, মানে জিনিসটা এমন হইলো আমাদের, সেটা হচ্ছে হলো ওই একটা অনুশীলনীর অঙ্ক করো না তোমরা, তো অনুশীলনের অঙ্ক দেখো প্রথমের দিকের 1 2 3 সহজ থাকে, তারপরে 4 5 6 হচ্ছে একটু মিডিয়াম কঠিন, আর 7 8 9 10 হচ্ছে হলো বেশি কঠিন। তা আমরা কি করলাম, ওই 7 8 9 10 8 9 10 হলো আগে করলাম, এরপরে হচ্ছে হলো তোমার 1 2 3 করবে, তারপরে হচ্ছে 4 5 6 করবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এটা হচ্ছে 7 8 9 10 নম্বর অঙ্ক বা ওই টাইপের আর কি। কথাটা ক্লিয়ার? মানে আগে কঠিন জিনিস শিখে নিলাম, এবার সহজ জিনিসটা শিখবো। আচ্ছা, এবার নরমালি পরমাণুর গঠনটা হবে এরকম, যেখানে পরমাণুর ভিতরে প্রধান শক্তি স্তর থাকবে এবং সেটা গোলাকার হবে। কি কার? শক্তি স্তরের আকার কিরকম? গোলাকার। এরপরে তার ভিতরে উপশক্তি স্তর থাকবে, উপশক্তি স্তর একটু চ্যাপ্টা হয়, পুরোপুরি গোল হয় না, এটাকে বলে উপবৃত্তাকার। কি বলে? উপবৃত্তাকার। আচ্ছা, এরপরে উপস্তরের ভিতরে কি থাকবে? অরবিটাল। অরবিটালগুলির আকৃতি হইতেছে হলো মূলত ডাম্বেল আকার। কি আকার? ডাম্বেল আকার। ডাম্বেল বুঝি? ব্যায়াম করি, ওকে, সেই ডাম্বেল আকার, আর তার ভিতরে থাকে ইলেকট্রন। তাহলে আমি যদি আকারের একটা শেপ তৈরি করি, আমার শক্তি স্তরের আকার কিরকম হবে? গোলাকার, পিওর গোলাকার, যেটাকে বর্তুলাকার বলা হয়। কি বলা হয়? বর্তুলাকার, গোলাকার বা বর্তুলাকার। মানে হচ্ছে বর্তুলাকার বলতে পিওর গোলাকার বোঝায়। মানে ফুটবল গোলাকার কিন্তু বর্তুলাকার না, ফুটবল একটু চ্যাপ্টা থাকে, 100% গোল না ওটা, কিন্তু একটা বৃত্ত যখন কম্পাস দেখো তখন এটা বর্তুলাকার হয়ে যায়, বাট ওটাকে আমরা গোলাকার বলে সম্বোধন করি। ক্লিয়ার? আচ্ছা, তো গোলাকার স্তরের ভিতরে কি থাকবে? উপবৃত্তাকার, উপবৃত্তাকার বা উপগোলাকার। উপবৃত্তাকার একটা গোল হচ্ছে না, এই হলো গোল, আর উপবৃত্তাকার হচ্ছে না এরকম একটু চ্যাপ্টা হয়। কথা বুঝতে পারলাম? এটাকে বলে উপবৃত্ত, মাথায় থাকবে। আর আমাদের অরবিটালের আকৃতি কেমন হবে? ডাম্বেলাকার, ডাম্বেলাকার। কথা বুঝতে পারলাম? ডাম্বেলাকার। এই ডাম্বেলের মাথায়তেই হচ্ছে হলো ইলেকট্রনগুলোর অবস্থান, ইলেকট্রনগুলোর অবস্থান। এটা আবার কোথায় শিখছি আমরা? আকারগুলো কোথায় শিখছি? পার্থক্যের মধ্যে শিখছিলাম। অরবিটালের পার্থক্য ছিল কিন্তু দেওয়া, সেটা দেওয়া আছে। গতকাল যে শীটটা দিছি, 1 পৃষ্ঠার একটা পাতা দিছি না গতকাল, সেই 1 পৃষ্ঠার পাতাতে দেখো একটা পার্থক্য দেওয়া আছে, তোমার যাওয়ার সময় নিয়ে যাওয়া। হ্যাঁ, 1 পৃষ্ঠার তুমি ইয়েতেও আছে, তোমার শীটটা আনছো গত ইয়ের শীটটা, 2য় অধ্যায়। ওকে, সেখানে পার্থক্যের মধ্যে লেখা আছে যে অরবিটালের পার্থক্য। হ্যাঁ, এখানে এই আকারগুলো কথা থাকবে, এখন পড়া লাগবে না, ওটা আমি পড়ার সুযোগ দিব। এবার আসো আমরা রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলটার আমরা ব্যাখ্যা জানবো। ক্লিয়ার? এটা বোধহয় গ্রুপে ছবি তুলে দিয়েছিলাম কিনা, কত ক্লাসে দিয়েছিলাম তো একটা ছবি। আচ্ছা, গেল, চলে থাকুক, এটা এইভাবে আজকেও ছবি দিয়ে দেবো, সমস্যা নেই, তোমরা শুধু বুঝে নাও জিনিসটা। এবার আসো পরবর্তী কথায়। পরবর্তী কথাগুলো কি কি? পরবর্তী এবার হচ্ছে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল করব। কি করবো? রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম হচ্ছে সৌরজগৎ মডেল। সৌরজগৎ মডেল, অর্থাৎ সৌরজগতের সাথে তুলনা করে শিবু স্যার যেরকম কি করছে, একটা বিল্ডিং এর সাথে তুলনা করে তার পরমাণু মডেল দিচ্ছে, অ্যাপার্টমেন্ট থিওরি বাই শিবু স্যার। ঠিক অনুরূপভাবে রাদারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করে কি করেছে, তোমার একটি পরমাণু মডেল দিচ্ছে, যাকে সৌরজগৎ মডেল বা ইংরেজিতে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলে। এখন রাদারফোর্ড এই মডেলটা দেওয়ার জন্য, পরমাণুর গঠনকে ব্যাখ্যা করার জন্য তোমাকে
একটা এক্সপেরিমেন্ট করেন। কি করেন? একটা এক্সপেরিমেন্ট করেন। তার এক্সপেরিমেন্টের নাম ছিল হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। বিচ্ছুরণ শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। তা আলফা কণা ছড়িয়ে পড়ে এমন একটা এক্সপেরিমেন্ট রাদারফোর্ড আমাদের সাথে করেছিলেন। আলফা কণা ছড়িয়ে পড়ছে এমন একটা এক্সপেরিমেন্ট তিনি আমাদের সামনে করেছিলেন। আচ্ছা, ব্যাপারটা কিভাবে ঘটে, তিনি কিরকম এক্সপেরিমেন্ট করেছিলেন আমরা সেটা একটু দেখতে চাই। ওকে, আগে সবাই বুঝে নিব আমরা। তো এখান থেকে প্রথমেই যেটা বুঝতে হবে আলফা কণাটা কি জিনিস। ওকে, আলফা কণাটা কি জিনিস তুমি নরমালি কি জানো? অষ্টম শ্রেণীতে তুমি পড়ে আসছো, একটা পরমাণুর কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? দুইটা প্রোটন আর নিউট্রন থাকে। তো হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন থাকবে। কি বলছি? হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে দুটি প্রোটন আর দুটি নিউট্রন থাকবে। তো এই যে দুটি প্রোটন আর দুটি নিউট্রন থাকে এটাকে কি বলে? নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে। আর বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে। কয়টা? দুইটা ইলেকট্রন থাকে। যখন হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে যায়, কি হয়ে যায়? বের হয়ে যায়, তখন শুধুমাত্র নিউক্লিয়াসটা পড়ে থাকে, রাইট? আর বাদ বাকি তো কিছুই নাই। ইলেকট্রন নাই মানে কি কোনো কিছুই নেই। কথাটা কি বুঝতে পারলাম? আচ্ছা, গেল চলে। তো এটাকে যদি আমরা একটু পরমাণু পরিচিতি আকারে দেখাইতাম, ভর সংখ্যাকে কোথায় লাগে? উপরে লাগে। দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন মিলে কত হলো ভর সংখ্যা? 2 আর 2 4। আর নিচে কি লাগে? পারমাণবিক সংখ্যা লাগে পায়ের কাছে। পারমাণবিক সংখ্যা কোথায় লাগে? পায়ের কাছে, প্রতীকের পায়ের কাছে লাগে। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা 2 সেটাও বোঝা যাচ্ছে। এবার দুইটা ইলেকট্রন বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার ফলে হিলিয়াম পরমাণুতে ভর সংখ্যা 4, ঠিক আছে? ইলেকট্রন বের হয়েছে, প্রোটন বা নিউট্রন তার বের হয় নাই, তার মানে তার ভর সংখ্যাটা ঠিক আছে। আবার নিউট্রন প্রোটন সংখ্যাও ঠিক আছে, কিন্তু ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে সেটা আমাকে বুঝাই দিতে হবে না প্রতীকের ভিতরে। তাহলে প্রতীকের ভিতরে যদি বুঝাই দিতে যাই তাহলে আমরা এখানে কি লিখবো? +2 লিখে দেব। কি লিখে দেব? +2 লিখে দেব। প্লাস মানে হচ্ছে বের হয়ে যাওয়া, আর 2 মানে হচ্ছে দুইটা ইলেকট্রন বের হয়েছে, তাই ঠিক আছে? মাইনাস হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করলে মাইনাস হয় আর ত্যাগ করলে প্লাস হয়। যেহেতু সে ত্যাগ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, তাই এটা কি দিলাম? প্লাস হচ্ছে ত্যাগ করার জন্য। আর 2 লিখলাম কেন? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে বলে। 3টা করলে +3 লিখতাম, 5টা করলে +5 লিখতাম। মাথায় ঢুকলো? তাহলে আমার আলফা, এটাই হচ্ছে আলফা কণা। কি কণা? আলফা কণা। তাহলে আমার আলফা কণাটা কি ধনাত্মক না ঋণাত্মক? দেখে বোঝা যাচ্ছে আলফা কণাটা পজিটিভ হবে। কি হবে? পজিটিভ হবে। মাথায় ঢুকলো? এনি কনফিউশন এতটুকুতে? আচ্ছা, এবার রাদারফোর্ড কি করছে? এই আলফা কণা তার এমনি এমনি ওই রান্নাঘরের মতন ঘটি বাটি নিয়ে তৈরি করা হয় না। আলফা কণার জন্য কিছু রাসায়নিক পদার্থ লাগে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা বাক্স নিলাম, মানে রাদারফোর্ড নিয়েছিল। এই বাক্সের ভিতর থেকে আলফা কণা উৎপন্ন হয়ে আসতেছে কোন একটি বিক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? বিক্রিয়ার মাধ্যমে। কি বিক্রিয়া সেগুলো আমরা ভবিষ্যতে জানতে পারবো, ধীরে 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 জানবো। ওকে, আচ্ছা, এটাকে আমরা আলফা কণার সোর্স বলি। কি বলি? আলফা কণার সোর্স বা উৎস বলা হয়। এরপরে এখান থেকে আলফা কণার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা দেয়াল তৈরি করে দিচ্ছি। এই দেয়ালটা তৈরি হয় সীসা দিয়ে। কি দিয়ে? সীসা। সীসা চিনি না, যে মাছ ধরার বড়শি দিয়ে লাগায় সীসা। ওকে, ওই যে বিভিন্ন রেস্টুরেন্টে যে টানে, হুক্কা টানে, ওই সীসা না কিন্তু। ওকে, এটা হচ্ছে সীসা নামক ধাতু। কথাটা কি বুঝতে পারলাম? আচ্ছা, তো এটা গেল, ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে কি? সীসার পাত নিলাম আমরা। কিসের কারণে নিলাম? আমরা আলফা কণার গতিকে নিয়ন্ত্রণ, কারণ বেরোনোর সময় আলফা কণা অনেক বেরোয়, তো এই অনেক আলফা কণাকে সীমিত করার জন্য আমরা কি করছি? আমরা একটা দেয়াল দিচ্ছি এখানে। ওকে, এরপরে আমরা আমাদের স্বর্ণের একটা পাত রাখছি, অত্যন্ত পাতলা, মানে এত পাতলা যে তুমি এটাকে মানে দেখাই, খালি চোখে দেখাই কষ্ট। ওকে, তার ন্যানো বছর ততখানি করে। ওকে, অত্যন্ত পাতলা একটা স্বর্ণের পাত পেয়েছি আমরা। এই স্বর্ণের পাতের চারপাশে একটি দিয়ে আবার দেয়াল তৈরি করছে, একটা পর্দা দিয়ে দিচ্ছে, একটা পর্দা দিচ্ছে।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে হলো আলফা কণার উৎস। আলফাকে আলফাকে এইভাবেও লেখা হয়, বেসিক্যালি লেখে এইভাবে লেখে। তো আমরা ওই পেশায় বুঝে লিখি তো এইভাবে লিখে, তাহলে হয়ে যায়। এটা টিচাররা বুঝে নেবে এটা আলফা। ক্লিয়ার? এটা ম্যাথ করার সময় তুমি দেখবা পাবা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে পদার্থের যে অবস্থা আছে, ওই ষষ্ঠ অধ্যায়ে বস্তুর উপর তাপের প্রভাব না ফিজিক্সে, ষষ্ঠ অধ্যায়ে তুমি দৈর্ঘ্য প্রসারাঙ্ক নামে একটি শব্দ পাবা। ওকে, সেই দৈর্ঘ্য প্রসারাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করা আছে, বাসায় যে বই খুলে দেখো। ওকে, দৈর্ঘ্য প্রসারাঙ্ক নামে একটি শব্দ আছে। দৈর্ঘ্য প্রসারাঙ্ক, ক্ষেত্র প্রসারাঙ্ক আর হচ্ছে আয়তন প্রসারাঙ্ক। দৈর্ঘ্য প্রসারাঙ্ককে আলফা, ক্ষেত্র প্রসারাঙ্ককে বিটা আর আয়তন প্রসারাঙ্ককে গামা দিয়ে প্রকাশ করা হয়। সেখানে আলফা সিম্বলটা দেওয়া আছে। ওকে, ফিজিক্স বই। আচ্ছা, গেল। এটা কি ছিল? এটা ছিল সীসার পাত। আর এটা হচ্ছে কি? স্বর্ণের পাত, গোল্ড প্লেট। এটা কি? জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা। এখন ব্যাপারটা কিরকম? এই পর্দা যেমন তেমন পর্দা না, এই পর্দা একটি স্পর্শকাতর পর্দা। স্পর্শকাতর কেন বললাম? ধরো আমার এই গেঞ্জিটা চিন্তা করো, টি শার্টটা চিন্তা করো, আমি টাচ করছি, কোনো পরিবর্তন দেখতে পাবো? কিন্তু এই পর্দায় টাচ করার সাথে সাথে একটু আগুনের মতন একটা ফুটকি জ্বলে উঠবে, আলোক দূতি তৈরি হবে। কি তৈরি হবে? আলোক দূতি। মনে করো ওই যে আমি যখন প্লাগ ঢুকাই না সকেটের ভিতরে, তখন কিন্তু একটা আগুনের একটা ফুলকি জ্বলে, ঠিক কিনা? ওইরকম একটা ফুলকি। তাহলে ওখানে একটা আলো দেখতে পাই না? এটাকে আলোক দূতি বলা হয়। কি বলা হয়? আলোক দূতি বলা হয়। কথা মাথায় ঢুকলো? আচ্ছা, ফাইন। তাহলে আমরা সেই আলোক দূতিটা দেখতে পাবো এই পর্দার উপরে, আমরা বুঝতে পারবো। এই কারণে এটাকে পিছনে রেখে দেওয়া হয়েছে স্বর্ণপাতে। এবার এক্সপেরিমেন্টটা কি করা হয়েছে? এই আলফা কণার উৎস থেকে আলফা কণা অনবরত নির্গত হবে, বের হবে। তো বের করলো, ধরো মনে করো একসাথে 100টা করে আলফা কণা বের হচ্ছে। তার মানে সরু ছিদ্রের মধ্যে দিয়ে 10টা আলফা কণা আসতে পারে। বাকি যে 90টা আছে, 90টা এই সীসার দেয়ালে বাধা পায়। ওকে, তাহলে আমি কি আলফা কণার গতিকে নিয়ন্ত্রণ করতে পারলাম? কেন পারলাম? বের হয়েছিল 100টা, আমি চাইতে দিলাম 10টা। আমি কি গতিকে নিয়ন্ত্রণ করতে পারছি? পারছি। এবারে আলফা কণাগুলো কি করে? এই স্বর্ণপাত ভেদ করে এই জিঙ্ক সালফাইড পর্দার উপর আঘাত করে। খালি যে সোজাসুজি যায় তা না, একটু ডানে যায়, একটু বামে যায়, মানে চারিদিকে আলফা কণাটা কি হয়? এরকম ছড়িয়ে পড়ে। আমার কথা বুঝি নাই? না, আমি ছবি তুলে দিতে পারি, বাসায় যাই নোট করে দিই। ওকে, ব্যাগটা ওইখানে দেখাইছে, কিন্তু এটাকে আলাদা ভাবে দেখা হবে। তাহলে আমরা কি দেখলাম? অধিকাংশ আলফা কণায় স্বর্ণপাত ভেদ করে চলে গেল। কিছু সংখ্যক আলফা কণা কি হয়েছে? এদিক সেদিক বেঁকে গেছে। আর প্রতি 20,000 একটি করে আলফা কণা পুরো বিপরীত দিকে ফিরে আসে। পুরোপুরি না আসলেও মোটামুটি বিপরীত দিকে ফিরে আসে। পুরোপুরি না আসলেও দেখা গেছে যে 90% বিপরীত দিকে ফিরে আসছে। কথাটা কি বুঝাইতে পারলাম? তো এই এক্সপেরিমেন্টের যে ফলাফলটা, সেটা কে ফলো করছে? বিজ্ঞানী রাদারফোর্ড ফলো করছে। কি করছে? তার দুজন সহযোগী ছিল, তার দুজন সহকারী ছিল, নাম হচ্ছে মার্স্টেড আর গেইজার। মনে রাখা লাগবে না, আমি বলতেছি, ইতিহাস বলতেছি। তাদের সহযোগিতায় রাদারফোর্ড এই পরীক্ষাটা করছে। দেখো, মেন কাজটা করছে কিন্তু তারা, কিন্তু উস্তাদকে রাদারফোর্ড। এই জন্য নাম হয়েছে কার? উস্তাদের। ক্লিয়ার? এই জন্য জীবনে কিছু করতে হলে উস্তাদ হইতে হবে, চামচা হওয়া যাবে না। ক্লিয়ার? তোমার নামকে পৃথিবীর বাংলাদেশে বা সারা পৃথিবীতে ছড়াই দিতে হলে তোমাকে উস্তাদ হইতে হবে। কারণ উস্তাদকে সবাই মনে রাখে, চামচাদেরকে মনে রাখে না। অথচ উস্তাদের সফলতার পিছনে চামচাদের অবদানই সবচেয়ে বেশি। যদিও চামচা শব্দটা একটু নেগেটিভ শোনা যায়, মানে সহযোগীদের অবদান কিন্তু সবচেয়ে বেশি হয়। কথাটা কি বুঝাইতে পারলাম? কথায় ঢুকলো? আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা কি দেখলাম? আমরা রাদারফোর্ডে, এখন রাদারফোর্ডের এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা তো পুরো স্বর্ণপাতের উপর করছে। তো আমরা এটাকে একটু জুম ইন করে একটা এই স্বর্ণপাতটা কিরকম, কারণ আমি যদি এখানে আলাদাভাবে স্বর্ণের পাতটা, এই স্বর্ণের পাতটা তুমি তো জানো, এটা একটি বিশুদ্ধ স্বর্ণের পাত। তার মানে এটি অনেকগুলো স্বর্ণের পরমাণু দ্বারা গঠিত, রাইট? এইভাবে
স্বর্ণের পরমাণু দ্বারা গঠিত হবে। যেহেতু কঠিন পদার্থ, পরমাণুগুলি অনেক কাছাকাছি থাকে। আমার বক্তব্য ক্লিয়ার? যেহেতু কঠিন পদার্থ, পরমাণুগুলি কি হবে? অনেক কাছাকাছি থাকবে। তরল হলে একটু দূরে দূরে থাকতো, গ্যাসীয় হলে আরো দূরে দূরে থাকতো। ওকে, আচ্ছা, আমরা একটি পরমাণুকে বিবেচনা করব। কয়টা? একটা পরমাণু, যার একটা কেন্দ্র আমরা ধরে নিলাম এবং তার পিছনে একটি জিঙ্ক সালফাইডের পর্দাটাকে রাখলাম। ওকে, আচ্ছা, এবার আমরা আলফা কণা যদি নিক্ষেপ করতাম তাহলে দেখলাম যে অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে বের হয়ে গেল। কিছু সংখ্যক আলফা কণা এদিক সেদিক বেঁকে গেল, আর প্রতি 20,000 একটি করে আলফা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে। এই হচ্ছে কথাটা ছিল। এখানে তার অতটা বোঝা যাচ্ছিল না, এখানে একটু ক্লিয়ার বোঝা গেল, রাইট? আচ্ছা, এখন তুমি আমাকে বলো আলফা কণাগুলো কেমন ছিল, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। আমি একটু আগে সেটা বলে আসছি, তাই না? ওকে, আলফা কণাগুলো কেমন ছিল? ধনাত্মক ছিল। এই ধনাত্মক আলফা কণা স্বর্ণ পরমাণু ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দার উপরে আঘাত করছে এবং আমরা বারবার একটা করে আলো ওই তারাবাতি ফুটলে আকাশে যখন বাতি ফুটে, আতশবাজি ফুটে, তখন কিন্তু আমরা যেরকম স্পার্ক আলোক দুত্তি দেখতে পাই, ওরকম একটা আলোক দুত্তি এই পর্দার উপরেও দেখা গেছে। কথা বোঝা গেল? আচ্ছা, গেল। চলো এবার এই যে এক্সপেরিমেন্টটা করা হলো, এই এক্সপেরিমেন্টের উপর বেস করে রাদারফোর্ড 3টি সিদ্ধান্ত উপনীত হলো। তিনি দেখলেন যে অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে গেছে। দেখো আমি কয়টা আঁকছি? 1 2 3 4 5 6 7 আঁকছি। 7টার মধ্যে 6টাই স্বর্ণপাত ভেদ করে গেছে। তার মধ্যে 4টা গেছে সোজাসুজি ভেদ করে, 2টা গেছে একটু বাঁকা হয়ে, বাট 6টাই স্বর্ণপাত ভেদ করে বের হয়ে গেছে। একটা মাত্র আলফা কণা স্বর্ণপাত ভেদ করে নাই। তাই তিনি বললেন যে তোমার পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। কারণ যদি ফাঁকা না হতো আমি কি এদিক দিয়ে বেরোতে পারবো? কারণ এই জায়গাটা তো ফাঁকা না, কিন্তু ঠিকই কিন্তু এই জায়গাটাতে বের হয়ে যেতে পারবো, কারণ এই জায়গাটা ফাঁকা। আমার কথা কি বোঝা গেল? তাহলে অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে বের হয়ে যায়, কারণ তোমার পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা হবে। মাথায় ঢুকলো কিনা কথা? যদি বের না হতো তাহলে তার এখন বের হয়েছে এটা আপনি বুঝলেন কিভাবে? এই যে জিঙ্ক সালফাইড পর্দাকে দেখি, যে পর্দার উপর বারবার করে আলফা কণা এসে পড়তেছে, তাহলে স্বাভাবিকভাবে ফাঁকা না হলে তার আলফা কণা বের হতো না। ওকে, আচ্ছা, গেল। এবার তিনি আসলেন যে বললেন পরমাণুর যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটা ধনাত্মক চার্জ যুক্ত হবে। এই কথা তিনি কিভাবে বললেন? নিশ্চয়ই তো তার কাছে প্রুফ আছে। তিনি বললেন যে যেহেতু কেন্দ্রের কাছাকাছি দিয়ে যাওয়ার সময়, কেন্দ্রের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় আলফা কণাগুলি বেঁকে যাচ্ছে এবং সরাসরি বিপরীত দিকে যাওয়ার সময় আবার বিপরীত দিকে আলফা কণাটা ফিরে আসতেছে, নিশ্চয়ই তাহলে আমার আলফা কণাকে কেউ একটা বাধা দিচ্ছে। তো একটা পজিটিভ চার্জকে বাধা কে দিতে পারবে? নিশ্চয়ই একটা পজিটিভ চার্জই দিতে পারবে, কারণ দুটো সমজাতীয় চার্জ বা আধার বা দুটো সমজাতীয় জিনিস পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। কি করে? যেমন চৌম্বকের দক্ষিণ মেরু বিকর্ষণ করবে, উত্তর মেরু বিকর্ষণ করবে, বাট উত্তর মেরু আর দক্ষিণ মেরু আকর্ষণ। মাথায় ঢুকলো? কথা ক্লিয়ার সবাই? তিনি আরো একটা কথা বললেন যে পরমাণু যেহেতু অধিকাংশ স্থান ফাঁকা, সুতরাং একটি পরমাণুর যা ভর হবে সেই ভরটা আসলে তার নিউক্লিয়াসের ভর বলে বিবেচিত হবে, বা কথাটা এরকম, তার নিউক্লিয়াসের যে ভরটুকু হয় সেটাই পরমাণুর ভর। তার মানে পরমাণুর ভর বলতে ইলেকট্রনের ভরকে অ্যাভয়েড করা হয়েছে। কি করা হয়েছে? অ্যাভয়েড করা হয়েছে, কারণ ইলেকট্রন এত হালকা হয় যে ইলেকট্রনের ভরকে কাউন্ট না করলেও চলে। কথাটা কি বুঝতে পারলাম? ইলেকট্রনের ভরকে কাউন্ট না করলেও চলে, মানে প্রোটন আর নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অনেক অনেক গুণ হালকা। তুমি সেটা পড়েছো। ওকে, তো অনেক হালকা হওয়ার কারণে তারা ইলেকট্রনের ভরকে কাউন্ট করে না। তো তিনি বললেন যে পরমাণুর প্রায় সবটুকু ভর তার কোথায় আছে? কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। পুঞ্জীভূত মানে কি? জমা হয়ে থাকে, এদিক ওদিক ছড়াই ছিটে থাকে না, কেন্দ্রের মতো জায়গায় জমা হয়ে থাকে। আর আমরা তো জানি যে ভরটা আসলে কি? প্রোটন আর নিউট্রনের মোট ভর। আমরা তো সেটা আগেই জেনে রাখছি।
আমার কথাটা কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন এই যে যে এক্সপেরিমেন্টটা করা হলো, এই এক্সপেরিমেন্ট আমাদের শীটে দেওয়া আছে, বইতে দেওয়া নেই, তো আমরা একটু শীটের থেকে এক্সপেরিমেন্টটা করে ফেলি। হ্যাঁ,